মেডিসিন ইরিমের উনি কর্ণধার, ওনাকে অনুরোধ করছি দেবাশিসদা আপনি যদি একটু আসুন। জনস্বাস্থ্য আন্দোলনের একজন পথিকৃৎ উনি, বিষয়ের সঙ্গে যুক্ত আমাদের পরামর্শ দেন আমাদের অভিভাবক সুনেন্দু দাকে, সুনেন্দু বসু মহাশয়কে এটা সামাপ করতে অনুরোধ করছি। সুনেন্দুদা আপনি যদি এবার আমাদেরকে নিদান দেন। আমি একটু বসেই বলছি। আচ্ছা, সময়টা অত্যন্ত কঠিন। আমরা যে বিষয়টা নিয়েছি সেটাও খুব কঠিন, খুব সহজ নয়। আমাদের চেষ্টাটা থাকছে কঠিন বিষয়গুলোকে কি করে সহজ করে নিতে পারি। কঠিন বিষয়কে সহজ করে দেয় আমাদের সংস্কৃতি। এত বক্তৃতা, একটা ছোট নাটক যদি এর মধ্যে করা যায় এসব নিয়ে, তাহলে সেটা অনেক মানুষকে অনেক কিছু খুব তাড়াতাড়ি বুঝিয়ে দিতে পারে। ঠিক কাল থেকে এ পর্যন্ত যে আলোচনা হয়েছে এবং আপনারা যারা শুনছেন, আলোচনা হয়েছে কৃষি ও মহিলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে সব থেকে বড় বিষয় হচ্ছে মহিলাদের মর্যাদা, তাদের শ্রমের মর্যাদা, এবং তারা ছাড়া যে খাদ্য মুখে জুটবে না, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক শুনছিলাম তাকে যে মহিলারা চাষ করে লাভ করছেন কিনা। আমাদের বিষয়টা দেখা উচিত যে মহিলারা চাষ করে ভালোভাবে তার পরিবারটাকে নিয়ে বাঁচছেন কিনা মর্যাদার সাথে। এইটা হচ্ছে প্রধান প্রশ্ন। তার কতটা লাভ হলো, কতটা লোকসান হলো, এই হিসেবে আমরা পেরে উঠব না। আর লাভ এবং লোকসান এই ধারণাটা হচ্ছে, দেখবেন একটু বাদেই আসবে খাদ্য ব্যবসা, ওষুধ ব্যবসা। এটা পৃথিবীর সব থেকে দুটো খারাপ ব্যবসা, মানে এত খারাপ ব্যবসা আর কিছু হয় না। এবং তার সাথে যুক্ত হচ্ছে কৃষি এবং আমাদের শরীর। এসব আলোচনা এখানে হয়েছে। যে আলোচনা হয়েছে তার মধ্যে আরেকটি বিষয় ছিল জৈব চাষ কি লাভজনক। আচ্ছা, একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই আসবে, প্রশ্নটা আমরা এইভাবে করছি কেন? প্রশ্নটা আমাদের এইভাবে করা উচিত, আমরা জৈব চাষ করবো কেন? জৈব চাষ লাভজনক কিনা এইটা আমাদের বিপথে নিয়ে যাবে। একটা ব্যবসায়ী মন গড়ে উঠবে, আর ব্যবসায়ী মন লোভ এবং লাভ তার দ্বারা পরিচালিত হয়। মনটাকে যদি আমরা ঠিক করতে পারি, ঠিক পদ্ধতি গ্রহণ করি, তাহলে আমার তো লাভ হবেই। জৈব খাদ্য ঠিক মতো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের রোগ ব্যাধি কমবে। রোগ ব্যাধি কমলে আমরা ওষুধের পিছনে যে টাকা ব্যয় করি বেহিসাবি, সেইটা ব্যয় করতে হবে না, বা অত্যন্ত কম ব্যয় করলে চলবে। তার ফলে তো আমার লাভ হলো। আমি যদি ঠিকমতো গরুর ব্যবহার করি, তাহলে গরুর খাবার ঠিকমতো দিতে পারি, সবুজ খাবার, তাহলে আমার শরীরের যা প্রয়োজন তার অনেকটাই আমি পাব। স্বাস্থ্যটাকে আমি সুন্দর করতে পারব। একটা ঘৃণা ভরা প্রচার, এখন কি আর গরু চলে? সব গরু বিক্রি করে দেয়।
এই যে একটা মহা সর্বনাশ হয়েছে, সেটাও হচ্ছে এই লাভ অলাভ এই নিয়ে চিন্তা করতে করতে। গরুরা তো মাঠের ঘাস খেত, চারণ ভূমি ছিল, সেই জমিগুলোকে সব দখল করে বড় বড় বিল্ডিং যদি হয়, তাহলে গরুদের ঘাস খাবার জায়গা কোথায় থাকবে? আমরাই যা যা দরকার সেগুলো আমরাই নষ্ট করছি এক এক করে। ঠিক এইরকম দেখুন, আরেকটি বিষয় আলোচনা হয়েছে, সমন্বিত কীট ম্যানেজমেন্ট, অর্থাৎ যত ধরনের পোকা আছে, আইপিএম বলে ইংরেজিতে, সেই পোকাগুলোকে সমন্বিত ভাবে কি করে ম্যানেজ করব। আচ্ছা, পোকামাকড় ম্যানেজ করার তুমি কে তোমাকে এই অধিকার দিয়েছে? পোকাদের সাথে কি তোমার কোনো আলোচনা হয়েছে যে আমরা তোমাকে তোমার হাতে আমাদের ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়ে দিলাম, তোমরা আমাদের ম্যানেজ করো? সে দায়িত্ব দেয়নি তো। এখানে আসছে প্রকৃতির গুরুত্ব। আমাদের প্রকৃতির পরিবেশ, জল বায়ু থেকে শুরু করে যা যা আছে, মাটি, আমরা যে প্রকৃতির অংশ, এই বিষয়টা আলোচনায় এসছে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রকৃতির মাথার উপর যদি চড়তে চাই, তাহলে যা যা ঘটছে এখন সেগুলো ঘটতে চাই। তো স্বাভাবিকভাবেই এই সমন্বিত কীট ম্যানেজমেন্টের যে ধারণা, আইপিএম যাকে বলে, এটা এলো অনেকটা বলতে পারেন যে জৈব ও অজৈব তার মিশ্রণটা চালিয়ে যাও, একটাতে এসো না, কোনো একটাতে এসো না, দুটোকে মিশিয়ে রাখো, তাহলেই আইপিএম কার্যকর হবে। এটা যা শেখানো হয়, ভিত্তিটাই ভুল। আমাদের পোকামাকড় স্বাভাবিক থাকবে, আসবে, যাবে, ফসল তারা কিছু খাবে, এটা তাদের অধিকার, এই অধিকারটা তাদের দিতে হবে। কিন্তু সব ফসল যদি যখন তারা খেয়ে নেবে, এরকম অবস্থায় যদি যায়, তখন নিয়ন্ত্রণ করতে হবে। সেই নিয়ন্ত্রণটা তার অনেকগুলি প্রাকৃতিক নিয়ম আছে। সেই নিয়মগুলোকে যদি আমরা, তার কারণ পোকা কখন এলো, একেবারে যখন এসে পড়লো, একেবারে বঙ্গমালটা শেষ করে দিচ্ছে, আমি তখন পোকা নিয়ে চিন্তা করছি, এইটা করলে হবে না। এই চিন্তাটা আমার আগে থেকেই থাকা দরকার। একটা মাঠে পোকা কোথা থেকে আসে, কোথা থেকে ঢোকে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা থাকা দরকার। একটা মাঠ পরিকল্পনা সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে চাষ করছি, সেই চাষের একটা সুপরিকল্পনা। ধরুন আপনার ক্ষেত, সেই ক্ষেতের চারপাশে কোনো বড় গাছ নেই, মাঝারি গাছ নেই, ছোট গাছ নেই, আরে গাছ গাছালি, লতা গুল্ম, বড় বৃক্ষ, এসব নিয়েই তো প্রকৃতি। আমি চাষের মাঠ থেকে এসব দেওয়া করে দিলাম। আগে বড় বড় মাঠগুলোতে একটা করে ছোট পুকুর থাকতো, বা একটু বড় বড় পুকুর থাকতো, তার চারপাশে বড় বড় গাছ থাকতো। চাষিরা রোদে জলে কাজ করে সেই পুকুরের পাশে গিয়ে গাছের ছায়ায় তারা একটু শান্তি পেত, শরীরটাকে ঠান্ডা করতে পারত, এবং দুপুরের খাবারটা সেখানে বসে খেত। পান্তার কথা আসছিল, পান্তা শরীরকে ঠান্ডা রাখে। তো কালকে একটা গান শুনছিলাম, সংস্কৃতির মধ্যে দিয়ে কি হয়, গানের মাধ্যমে বোঝাচ্ছিলেন যে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম, স্ত্রী প্রেমটা এরকমই যে তিনি বলছেন যে আমার স্বামীটা
অনেকক্ষণ ধরে রোদে জলে কাজ করছে, তাকে একটু পান্তা ভাত দিয়ে আসে যাতে তার শরীরটা ঠান্ডা হয়। এই যে প্রেম, এই প্রেমের কোন তুলনা হয় না। সে যদি এখন ভাবতো যে একটা পিস্তা কাউকে কিনে আনতে বলি বা ম্যাকডোনাল্ডস এর একটা কিছু কিনে আনতে বলি, সেইটা প্রেম হতো না, সেটা ওই মানুষটাকে ধ্বংস করে দিত। আমরা পারছি না ছেলে মেয়েদের এইসব দোকানের খাবার না খাওয়ানোর জন্য, কারণ আমরাও খেতে ভালোবাসি, আমরা খাই, তার থেকেই তো ছেলে মেয়েরা শিখেছে। আর শিখেছে কোথা থেকে? টিভির পর্দা থেকে। সারাক্ষণ বিজ্ঞাপন হচ্ছে, এর থেকে ভালো খাবার আর হয় না। ঢেকি ছাটা চাল, তার বিজ্ঞাপন কোনোদিন দেখেছেন? আগামী দিনে আসবে, আমাদের প্রচার যত বাড়বে তত ঢেকি ছাটা চাল তার নামে। ধরুন চায়ের লিগারে এমনি যদি চাল আপনি ডুবিয়ে দিয়ে ফোটান, তাহলে যে ভাতটা বেরোবে সেই ভাতটা কিন্তু লাল ভাত, রেড রাইস বলে চালিয়ে দেওয়া হবে। একটু ভালো করে পরীক্ষা করে দেখবেন আমার কথা হয় কিনা। ফুটন্ত চায়ের লিগারে 1 কাপ চাল দিয়ে দিই, যথাযথ ভাবে সেটা ভাত যেরকম হয় সেরকম ভাবে ফোটা, তার ফোটার রংটা লাল হয় কিনা দেখবেন। তো এইরকম ভাবেই খাদ্য নিয়ে যে আলোচনা হলো, এই আলোচনা ভয়ঙ্কর আলোচনা, অর্থাৎ যেটা আমাদের বাঁচা মরার সমস্যা। আমরা তর্ক করতে থাকি, কোন বিস্কুটটা ভালো, কোন বিস্কুটটা খারাপ। কোম্পানি তো সারাক্ষণ বিস্কুটের ইয়ে চলছে, তার কারণ ওইটা ওদের বিক্রি করতেই হবে। ডায়াবেটিস হয়েছে তো ক্রিম কেকার খাও। আরে বাবা, ক্রিম কেকারের মূল ভিত্তিটা কি? মূল ভিত্তিটা হচ্ছে ময়দা। ময়দাটা কোনো প্রাকৃতিক উপায়ে তৈরি হয় না, ময়দা কখনো জৈব হয় না। তো স্বাভাবিকভাবে এই সমস্ত যে আলোচনা হয়েছে, কালকে মাটির স্বাস্থ্যের উপরে আলোচনা হয়েছে। আমাদের কৃষ্ণেন্দু বাবু আলোচনা করেছেন কালকে। মাটির স্বাস্থ্যের ব্যাপার হচ্ছে, আমি যেমন আমার স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেব, যদিও দিই না, মাটির স্বাস্থ্যের ব্যাপারে আমাকে গুরুত্ব দিতে হবে। কিন্তু শুধু মাটির স্বাস্থ্যের ব্যাপারে গুরুত্ব দেব আর আমি যা খুশি খাবো, এটাতেও এই দুটোকে মেলাতে হবে। যে মাটির স্বাস্থ্যটা ভালো থাকলে, মাটির কোষগুলো যদি ভালো থাকে, সেখানে যদি জল হাওয়া ঠিক মতো যাতায়াত করতে পারে, ঠিক মতো সময়ে, ঠিক মতো ভাবে, ঠিক পরিমাণে, ঠিক সেরকমই আমার দেহের যে কোষগুলো আছে, সেই কোষগুলোকে কখন উজ্জীবিত করতে হবে, কখন সেই কোষগুলোকে খানিকটা বলা যেতে পারে একটু ডাউন অবস্থায় রাখতে হবে, এই সমস্ত বিষয়গুলো, এগুলো তো ডাক্তাররা বলবেন, ডাক্তাররা জানেন। আমাদের বিষয়টা হচ্ছে এটা যে আসুন এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার বিষয় করি। আলোচনার বিষয় করলে কি হলো, কাল থেকে অনেকেই হয়তো ভাবছে, বাবা এত সব বিষয় জানতে হবে, এত সব বিষয় যদি শিখি, তার থেকে তো মাথায় কিছু ঢুকছেই না, কিন্তু এরা কি বলে যাচ্ছে একের পর এক। তার কারণ আমরা বিশ্রাম দিই। আলোচনার বিষয়টা হচ্ছে এমনই যে গভীর আলোচনা যখন হয় তখন অনেকটা বিশ্রাম দিতে হয়। যে আলোচনাটা হলো সেটা মাথার মধ্যে যাতে থাকে, তারপরে আরেকটা আলোচনা চলে এলে আগেরটা খালি হয়ে যায়, পুরোটা থাকে না। তারপরে হচ্ছে আমাদের মতো লোকেরা, আমরা যা জানি সেটা পুরোটা বলছে, তার ফলে আমাদের কি অসুবিধা হয়?
অসুবিধা হয়, ধান ভাঙতে শিবের হিট হয়। এইটা যারা এখানে বসেন এবং শোনেন, আমি কি জানি সেটা তো তারা জানতে আসেননি, তারা কিছু জিনিস জানতে এসছে, আমার সেইটা জানানো উচিত। এই বিষয়টা যতদিন আমরা স্পষ্ট করতে পারবো ততদিন এটা ভালো হবে। আমি আজকে এখান থেকে লাইভ প্রোগ্রাম শুনছিলাম দেশি বীজ নিয়ে অর্ধেন্দ্রবাবুর আলোচনা। তো অর্ধেন্দ্রবাবুর আলোচনা উনি আরো 2 ঘন্টা আলোচনা করতে পারতেন। উনি যে আলোচনাটা করলেন সেটা শুধু বীজের উপর সীমাবদ্ধ থাকলো না, থাকার কথাও না। তিনি মাটি জল থেকে শুরু করে আগাছা এবং আরো নানা রকম বিষয়ে, ধানের তুষ, আমাদের রান্না করার যে গ্যাস ব্যবহার করি তার পরিবর্তে আমরা কি করতে পারি শুরু করে বহু বিষয়ে তিনি আলোচনা করেছেন। এর এক একটা বিষয়ে এক এক দিন ট্রেনিং এর বিষয়। আজকে ধরুন আমি গ্যাস ব্যবহার করব না, তুষ দিয়ে রান্না করব, এই কথাটা বললে কারো মাথায় সেটা গ্রহণযোগ্য বলে ঢুকবে না। আগে তো হতো এগুলো, আমরা দেখেছি যে তুষ জ্বালিয়ে মায়েরা গর্ভবতী হওয়ার পর, বাচ্চা হওয়ার পর সারা দিন রাত সেই তুষ জ্বালিয়ে শীতের দিনে বাচ্চাদের সেক দিতে, সারা দিন, যাতে ঠান্ডাটায় বাচ্চাটা কাবু না হয়ে পড়ে। ধান সেদ্ধ যখন করতেন তখন ওই তুষ উনুনের যে গর্তটা থাকতো তার মধ্যে দিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিতেন, যাতে একদিকে কাঠ পাতা দিচ্ছেন আবার তুষও দিচ্ছেন। এই তুষ আমরা হারিয়ে ফেলেছি। তুষ হারিয়ে ফেলেছি কেন? রাইস ব্র্যান্ড অয়েলের জন্য। যে কোম্পানিরা রাইস ব্র্যান্ড অয়েল বিক্রি করছেন, এখানে যদি কেউ খুঁজতে আসেন তাকে বলবেন যে রাইস ব্র্যান্ড অয়েল আমরা বিক্রি করব না। তার প্রধান কারণ হচ্ছে যে ওই যে ব্র্যান্ডটা যেটা থেকে হচ্ছে তেলটা, সেটাই হচ্ছে আমার আসল খাদ্য গুণ, চালের খাদ্য গুণ। সেইটাকে শেষ করে দিয়ে আমরা একটা তেল বানিয়ে ফেললাম। এর জন্য কত যন্ত্রপাতি এলো, কত প্রচার হলো, কোটি কোটি টাকার প্রচার। রাইস ব্র্যান্ড অয়েল যদি স্বাস্থ্যের পক্ষে ভালো হতো তাহলে হার্টের রোগ এত হচ্ছে কেন? রাইস ব্র্যান্ড অয়েলের বিজ্ঞাপন যিনি করতেন তার হার্টের অপারেশন করাতে হলো কেন? এই সমস্ত তিনিও নিশ্চয়ই চিন্তা করছেন যে না ঠিক আছে, আমি তো পয়সার জন্য করেছি, কিন্তু তার যা পয়সা পেয়েছে তার অনেকটাই তার খরচ হয়ে গেল। তো এই সব দিক থেকে দেখুন এখানে প্রচুর ভালো আলোচনা হয়েছে। আগামী দিনে এই আলোচনা আমরা আরো করব। আমাদের আলোচনা করার সার্থক তখন যখন আপনারা আসবেন। আপনারা আসলে আলোচনাগুলো করে লাভ হয়। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে দেখুন আমি দুটি কথা বলতে চাই। একটা হচ্ছে যে আমরা কখনো কখনো বলতে বলতে এমন জায়গায় চলে যাই যেটা ঠিক না। যেমন ধরুন যদি আমরা বলি বই পড়ে কিছু শেখা যায় না, এটা আমরা একটা এক্সট্রিমে চলে গেলাম, ঠিক না কথাটা। এটা বলতে পারা যায় বই পড়ে সবকিছু শেখা যায় না, বইয়ের মধ্যে সবকিছু থাকে না। চোখ মানুষের দৃষ্টিশক্তি এবং বাস্তব যা কিছু আছে
এই দেখে দেখে মানুষ অনেক কিছু শেখে, থেকে থেকে মানুষ অনেক কিছু শেখে, আবার বই পড়েও মানুষ অনেক কিছু শেখে। এই সামগ্রিকতায় আমরা ইন্টিগ্রেটেড এগ্রিকালচারের কথা বলবো, তাহলে জ্ঞানটাকেও এই ইন্টিগ্রেটেড প্রসেসে আমাদের বুঝতে হবে যে কিভাবে জ্ঞানটা আয়ত্ত হয়। ঠিক সেরকমই যদি আমরা বলি যে বিজ্ঞানীরা কিছু জানে না, সেটাও ভুল হবে। বিজ্ঞানীরা কিছু না কিছু তো জানেনি, তার মধ্যে একটা বড় অংশ ভুল জানে, কিন্তু কিছু জায়গা আছে যেগুলো তারা ভালো জানে। আমাদের মধ্যে তো বিজ্ঞানীরা আসছেন, যারা বিজ্ঞানটা পড়েছেন, সবাই এসে আলোচনা করবেন না। যে আলোচনাটা আজকে প্রশান্ত বাবু করলেন, সবাই করবেন না সেই আলোচনা, কিন্তু তারা কিছু জানেন না বললে আমাদের দিক থেকে ভুল হবে। তারা ভুল জিনিস জানেন এবং ভুল শেখাচ্ছেন, এইটা আমরা অবশ্যই বলব। তাহলে তো প্রতি বছর বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যতজন কৃষিবিদ বেরোচ্ছেন, তারা গোটা পশ্চিমবঙ্গটাকে পাল্টে দিতে পারে। তারা পারছেন না কেন? আমি দেখেছি পাশ করে এসছে, সে জানে না মাটি পরীক্ষার মাটিটা কোথা থেকে কাটতে হয়, কিভাবে কাটতে হয়, এবং সেটা কাটার পর সুগন্ধে হয় কেন, প্লাস্টিকের প্যাকেটে সেটা রাখতে হয় কেন, সত্যিই জানে না। তারা তাদের অধস্তর দিয়ে সেই কাজ করে, যারা এই বিষয়ে খানিকটা ট্রেনিং নিয়ে এসেছে। সে এইটা বলে দিতে পারবে, এই পোকা লেগেছে, তাহলে এই বিষটা ওই দোকানে পাওয়া যায়, নিয়ে আয়, লাগিয়ে দে, বিনা পয়সায় দিয়ে দিচ্ছি। চাপার সারটা বিনা পয়সায় নিয়ে যায়, কিন্তু সে কখনোই জৈব সার তৈরি করতেও জানে না, জৈব সার ভালো কোথায় হয় তাও জানে না। কিন্তু সে প্রশ্ন করতে জানে যে আচ্ছা, তুমি যেটাকে জৈব সার বলছো সেটা কি আসল? সেটা তো নকলও হতে পারে। এবার চাষির তো এই ক্ষমতা নেই যে সঙ্গে সঙ্গে সে প্রশ্ন করবে, তুমি পরীক্ষা করে বলে দিচ্ছ যে এই ধানটা খুব ভালো, তুমি কোথায় পরীক্ষা করলে আর সেটা কটা মাঠে চাষ করলে, ওটা কিভাবে তুমি এই সিদ্ধান্তে পৌঁছলে, আর ওই ধানটায় যে চালটা হবে সেটা খেয়ে মানুষের কি হবে? এই প্রশ্নগুলো আসছে না। তো আমাদের এখান থেকে চাষিদের সাথে কৃষি দপ্তরের সরাসরি যোগাযোগ থাকে বহু সময়। এই আলোচনাগুলোর পর থেকে ওই অফিসারগুলোকে ধরতে হবে, তোমরা এসে দেখো আমরা কি করে চাষ করছি, তোমাদেরও কিছু শেখার আছে। এই জিনিসটা যখন বাড়তে থাকবে, তখনই ওরাও বুঝবে কিছু ভালো অফিসার আছে, কিছু ভালো অফিসার আগামী দিনে আমরা পাবো। যাই হোক, আজকে শেষের যে আলোচনাটা হলো, এক কথায় মাঠ থেকে রান্না করা, এটাই হচ্ছে মূল ধারণা। আসলে এই ধারণাটা হচ্ছে একটা দার্শনিক ধারণা, যে আমরা কোথায় আছি, কিভাবে আছি, কোথায় যাব, কিভাবে যেতে চাই। এই ছোট্ট কথাটার মধ্যে এতগুলো বিষয় আছে। গোটা জৈব ব্যবস্থাটাকে যদি আমরা এই দার্শনিক জায়গা থেকে দেখতে পাই, দর্শন সকলের মধ্যেই আছে। দর্শন মানে হচ্ছে কিভাবে আমি দেখছি, কিভাবে আমি বুঝছি। তাহলে জৈব কাজ, তার মধ্যে দর্শন থাকবে না,
এটা হতে পারে না। এই প্রকৃতি, প্রাকৃতিক নিয়ম, বিশ্ব ব্রহ্মাণ্ড, সে একটা নিয়মে চলে। আর আমি যদি সেখানে কোনো ব্যতিক্রম ঘটাতে যাই, তাহলে সে সেটাকে অ্যালাউ করবে না, মেনে নেবে না, বিদ্রোহ করবে তার মতো। আজকে সুন্দরবনকে বাঁচাতে গেলে যে গুল্ম জাতীয় যে সমস্ত গাছপালা লাগানোর কথা, সেগুলো লাগাতেই হবে। এগুলো ছাড়া ওই ঝড় আটকানো যাবে না, এবং তার নানা স্তরীয় কাজ করতে হবে। আচ্ছা, এরকম যদি হয় যে একদল মানুষ আছে যাদের জমিটা লবণাক্ত হয়ে গেছে, কিন্তু হয় অম্ল জাতীয় জমি হয়ে যায়, লবণাক্ত জমি হয়ে যায়, তার জন্য সবসময় যে সমুদ্র লাগে, ঝড় লাগে, টর্নেডো লাগে না, তাহলে সেই জমিতে কি কিছু চাষ হবে না? তাহলে সেই জমিতে কি কি চাষ হতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। সেইভাবে আমাদের গোটা বিষয়গুলোকে দেখতে হবে। দেখুন, এই সুন্দরবনে আয়লার পরে আমরা যখন গেছি, আমরা দেখেছি প্রায় গোড়ালি পর্যন্ত সাদা হয়ে আছে জমি। চাষিরা ভাবছে কি করবে, তার মধ্যে কেউ কেউ সাহস করে তুলো চাষ করবে, এবং তাতে কোথাও কোথাও সাফল্য। এইরকম কোথায় কি হয়, কি হতে পারে, সেটা সম্পর্কে আমাদেরও একটা জ্ঞান থাকা উচিত, যে জ্ঞানটা পুরুষানুক্রমে আমরা পেয়েছি। এই পুরুষানুক্রমে পাওয়া জ্ঞান, এটাও একটা জ্ঞান। তার মানে এইটা যে বুড়োরা কিছু জানে না, এই উপলব্ধিটা ফেলে দিতে হবে। বুড়োরা আমার মতো সবটা নাও জানতে পারে, আধুনিক সবকিছু, কিন্তু বুড়োরাও কিছু জানে। এই জ্ঞানের এই যে পরপর পরপর তার যে বিকাশ, ইতিহাস এইটা, নাহলে তো আমরা জঙ্গলে পড়ে থাকতাম, সুন্দরবনে আর মানুষ বাস করতে পারত না, জঙ্গলই থাকতো। মানুষ তো সাহস করে সেখানে বসতি স্থাপন করেছে, চাপে হোক, যেভাবে হোক, বাধ্য হয়ে হোক। তো যাই হোক, আমাদের এই আলোচনাগুলো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে হয়েছে। আমরা চাইব সবাই মিলে যে জৈব হাটটাকে প্রকৃত একটা জৈব বিক্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে, এবং সেখানে কোনো ধরনের কোনো ছেলে খেলা আমরা করব না, এইটাকে মাথায় রাখতে। দ্বিতীয় হচ্ছে, এই অঞ্চলের মানুষের সাথে যোগাযোগ করতে হবে। অনেকে এসছেন, আমি দেখলাম, কালকেও এসেছিলেন বেশ কিছু মানুষ। তাদের সাথে যোগাযোগগুলো করে এখানকার যে আবাসনগুলো আছে, বিষয়টা এরকম না যে ওদের ভালো রেখে আমাদের লাভ, ওদের ভালো রেখে আমাদের লাভ আছে, এইটা ভাবতে হবে। কেন তারা প্রচার করবেন এবং এই জৈব হাটটা সম্পর্কে বলবেন, বলছেন। ওকে আলোচনায় এটা উঠে এসছে, শরীরটা একটা হাসপাতাল। আচ্ছা, এই কথাটার তাৎপর্য খুব গভীর। হাসপাতালে কি হয়? রোগ নিরাময় হয়। তাহলে শরীরটা যদি হাসপাতাল হয়, তাহলে তাকে এমন ভাবে কাজে লাগাতে হবে যাতে বেশ কিছু রোগ শরীরের মধ্যে ঠিক হয়ে যায়। যাই হোক, আমি আমার আলোচনা বাড়াবো না, শুধু এইটুকু এক লাইন বলেছিলাম, সেটাকে আরেকটু বলে আমি শেষ করব। সেটা হচ্ছে যে আমরা খাদ্য ব্যবসা, ওষুধ ব্যবসা,
সার ব্যবসা, কীটনাশক ব্যবসা, এইটাকে আমরা ভালো করে বলতে চাই। তার কারণ এর কেন্দ্রটা অন্য দেশে আছে, বড় বড় দেশগুলোতে। তারা এর জন্য প্রচুর টাকা যেমন খরচ করে, তাদের এজেন্ট তৈরি করে চাকরি। আবার তারা বহু মানুষকে বলে, ঠিক আছে এটার ক্ষতি হচ্ছে, তাহলে তোমরা কিছু দেখো, কিছু করতে পারো কিনা বলে কিছু ডোনেশনও দেয়। এইরকম যে গোটা পৃথিবীটা, এই পৃথিবীটাতে চাষিকে স্বনির্ভর করতে হবে। জৈব চাষ মানে চাষি স্বনির্ভর করে, তার সব জিনিস তাই সে তৈরি করে দেবে। এই জায়গাটা যেদিন হবে সেদিন ওদের বাজারটা আমরা শেষ করে দিতে পারব। আমাদের নিজেদের বাজার আলাদাভাবে গড়ে উঠবে। বিশ্বাসযোগ্য যে সার তৈরি করবে, মানুষ জানবে যে এই চাষিটাও ভালো সার তৈরি করে, তাহলে তার কাছ থেকে সার নেওয়া হবে, নেবে, মানুষ কিনেই নেবে। কেন? কর্মবিভাজন বিকাশের একটা নিয়ম। তাহলে আমরা যেখান থেকে শুরু করব সেখানেই চিরকাল আটকে থাকবো না। সেখান থেকে আমরাও একটা নতুন অর্থনীতি গড়ে তুলতে পারবো, নতুন একটা সমাজনীতি গড়ে তুলতে পারবো। এই অর্থনীতি এবং সমাজনীতি আমাদের অনেক দূরে দিয়ে দেবে। আমি শেষ করবো একটা কথা বলে, প্রকৃতিকে চিনুন, নিজেকে জানুন, প্রকৃতির সাথে বন্ধুত্ব করুন এবং প্রাকৃতিক উপায়ে যা যা সমাধান করা যায় সেই সমাধানের জন্য চেষ্টা করুন। ধন্যবাদ, নমস্কার। প্রকৃতি সংরক্ষণের কর্মী হিসেবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন যে জৈব মাটি নিয়ে তুমি কি করো। আমার মনে হয় তারা আজকে জবাব পাবে যে আমরা যা বুঝলাম, যা নিদান নিলাম, যে জৈব চাষ একটা দর্শন এবং একটা যাপন, এবং প্রকৃতি মানুষ ইস্যু সম্পর্কের মধ্যে দিয়ে আমাদের এই যাপন চলুক, আলোচনা চলুক। আমরা সবাই যেন ভালো থাকি। নিজে খাওয়া দাওয়ার ফুড কোর্ট রয়েছে, জৈব খাবার খান, গান বাজনা হবে, ভালোভাবে নিজের সুস্থ জীবন আরো এগিয়ে নিয়ে যান জৈব যাপনের মধ্য দিয়ে। দেখা হবে আবার। টাকা দিয়েছো জানালো। অনেক ধন্যবাদ সবাইকে।